হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বিচারিত নখ কাটছে আর রুম জুড়ে পাইচারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়ঙ্কর। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করতে হয় তো একটা লিগ্যাল সিট পাবেন, আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা পর্যন্ত নেই। তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। সুযোগ সুবিধা দূরের কথা, মশারি অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না। তাই রাতভর মশার কামড়ে ঘুমোতে পারে না ছাত্রছাত্রীরা। এর ওপর বাড়তি হিসাবে আছে ছারপোকা। অনেকেই তাই না ঘুমিয়ে ঘরের জানলা দিয়ে অপেক্ষা করতে থাকে রাত পোহানোর। রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মনোউন্নয়নের কর্তৃপক্ষে যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের দিনে পথ চলা সহজ হবে। কিন্তু তারা এই দিকে লক্ষ্য করে না, দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপরে। রুষা এক লাফে খাটের উপরে বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা আমি যাবো না। এত সুন্দর জীবন আমার, আমি কেন ছাড় পোকার কামড় আর ওই বেডিগো কাজ করতে যামু? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরে দিমু পরিষ্কার করতে, দরকার পড়লে ভাড়া করে এনে দিমু, তাও আমি ওই হলে যাবো না। কাঁদো কাঁদে মুখ করে বলা কথাটা রুষা হেরার মনে মনে বলে, এই মেয়ে তো এক কথা বলে। এই মেয়ে কেন যে এত কথা বলে? কই হেরাও তো বক বক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশে যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলামি বন্ধ হয়। হেরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বই মেলা হবে, কিছুদিন পর যাবি? বই মেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হেরার সাথে ঘেঁষে বসে হাস্য মুখে নিয়ে বলে ওঠে, সত্যি বলছিস? এই পাখি বল না, কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার সব কথা শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারি তাহলে এসে লাভ কি? হেরা থেমে আবার বলতে থাকে, আরে আমি থাকতে কিছু হবে না তোর, আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হেরা যা মেয়ে তার রুষার থেকে কে ভালো জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বোঝায় হীরা তার রসুন রানীকে। মেয়েটাও বুঝে, সত্যি বলতে বাংলাদেশে এর কালচার তাদের খুব ভালো লাগে, আর নাট্যশিল্প কলা তো সব দেশ থেকে এগিয়ে আছে, তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাহিরের দেশ থেকে এসেছে তা গোপন রাখতে হবে সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষের কাছে টাকা পয়সা দেখলে পেছন পেছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষ এর সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট কাজল খান অধীর এর রুমে এসে তার জ্বর চেক করছে, নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভান ও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত 11টা বাজে। জ্বরের ঘোরে ছেলেটা কেমন করছে। কাজল খান ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুন্নিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই
পেঁচো মুখো ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি তুমি কিউটি পাই, নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্টু কথায় কাজল খান মনে মনে মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো, যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে, আর একটু হাসলে কিনা এমন হয় 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অবধি হাসি দেখতে পায়নি কাজল খান। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি এখানে। ছেলের কথায় কাজল খান ছেলের মুখপানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখ রাখলে চোখ ফিরাতে মন চায় না। তার কলিজার এই ছেলে, এই ছেলের কিছু হলে সে যে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগে থেকে কিছু ছেলেটা আরো সুন্দর হয়েছে। হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাতে নিয়ে আঙ্গুলে তাতে কামড় দেয় কাজল খান। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়, ক্ষিপ্ত গলায় বলে, কিউটি পাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? কলিজা তো আমি হব। ছেলের কথায় কাজল খান হাসে, হাস্য মুখে বলে, আচ্ছা, একজন ফুসফুস একজন কলিজা হয়েছে, দে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অবধি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাভানের ঠোঁট নাড়ানোতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো, সে তো নাভানের ইশারায় দিলেই সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল খান নিজের রুমে চলে যায়, আর নাভান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকেও নাজুক। একটু শরীর এ বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না, জ্বর ঠান্ডা সাথে সাথে এসে পড়ে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়, সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, লাইক পানিতে। তখন মেয়েরা কথা না বলতে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বক বক করে যেত। মাঝে মাঝে নাবান ভাবে, এই ছেলে এতটা আহাম্মক, আহাম্মকই তো, শুধু বক বক করে আর দাঁত কেলাতে জানে। আর কিছুই শিখাতে পারিনি এই ছেলেকে নাভান। বেলকুনিতে গিয়ে গিটার হাতে দেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টোন এর সুর তোলে, যেই সুরে কাউকে অনুভব করে। বাবা, তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশেহারা পলকেই। আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকা কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিকশা করে 2 বান্ধবী ভার্সিটিতে যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে হেরা। যতই নিজেকে সাহসী প্রমাণ করাক, আসলে সেও ভীতু, কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারেই। রুষা হেরার কথা মতো স্কার্ফ আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষা কপালে কি আছে তা একমাত্র উপরওয়ালাই জানে। এই স্কার্ফটা সে পরতে কমফোর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগায় রুষা। বেচারি হীরা পড়ে মহা বিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফারুত উড়ে যায়। তারও বাচ্চামো মন, দুজনই সমবয়সী, আর বাংলাদেশে এসে এসব দেখে তারও তো ইচ্ছে করছে ছুটে একটা কিনে নিয়ে আসতে। কিন্তু না, তাহলে মানুষ কি বলবে? তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এসব হাওয়াই মিঠাই রোড সাইডে পাওয়া যায় না। এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমাহার, বাগান বিলাসের সমাহার, পাশের লেক, আর পাকা রাস্তা, কি সুন্দর ফুল পরে রাস্তা বিছিয়ে রেখেছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। 2 বান্ধবী কম, বোন বেশি। যুবতী চেটে পুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতে সবাই হা হয়ে তাকিয়ে আছে 2 রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে? দেখ তো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রুষার কথায় চারিদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়।
সত্যিই তো সবাই তাকিয়ে আছে, তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে, চারিদিকে ঘুরে পানির কল পেতেই তার কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পেছনে ফিরতে যায় তখনই ধপাস। আরে আরে কি ভাবছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই এটা গল্প নয়, এটা বাস্তব।